হাজারো নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি কিন্তু লুকিয়ে থাকে, এবং যারা এই হাজার রকমের নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটিকে খুঁজে নেন, জীবন কিন্তু তাদের আলিঙ্গন করে। বন্ধুরা, আমরা বারবার করে এই পজিটিভিটি বা ইতিবাচক দিকগুলো জীবনের তুলে ধরবার জন্যই কিন্তু চলে আসি আপনাদের কাছে। আজও যেমন চলে এসেছি। নমস্কার, আমি পারমিতা। নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি পর্বের মতো আমাদের এই পর্বেও রয়েছেন আরও একজন বিশেষ অতিথি, যিনি একজন প্রচণ্ড ইতিবাচক মহিলা। তিনি নিজে একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী। তার নাম অঙ্কিতা কুলাভি। ওনার প্রতিষ্ঠানের নাম ছন্দম নৃত্য দর্শন। আমরা আলাপ করে নেব আজকে অঙ্কিতার সঙ্গে। একটু সরাসরি চলে যাচ্ছি অঙ্কিতার কাছে। নমস্কার অঙ্কিতা। নমস্কার। প্রথমেই বলছি যে আজকে কিন্তু তুমি আমাদের এখানে একজন নৃত্যশিল্পী হিসেবে উপস্থিত নয়, তুমি একজন জীবন যোদ্ধা, একজন ফাইটার হিসেবে আমাদের এই মঞ্চে আমন্ত্রিত। তো হয়তো তোমার কাছে এই অভিজ্ঞতা অভিনব, কিন্তু তোমার থেকে জানতে চাইব সেই অনুভবটুকু কি। জীবন মানেই যুদ্ধ, যুদ্ধ মানেই জীবন। তো এই বিশ্বাসটুকু আমি রাখি যে জীবন থাকবে, তার সাথে যুদ্ধ চলে যাবে। আর এটাকে যত উপভোগ করব, নিশ্চয়ই আরো গড়ে উঠবে সুন্দর দিকগুলো, মানে এই জীবনের। চ্যালেঞ্জগুলো। একদম একদম। বিকজ এভরি চ্যালেঞ্জ ওপেন আ নিউ ডোর। এক্স্যাক্টলি। অ্যান্ড আমি এটাই বলবো যে এখানে এসে আমি ভীষণ কৃতজ্ঞ পারমিতাদি তোমার কাছে এবং নিউজ লাইভের কাছে, নিউজ লাইভ বাংলা। এই যে একটা ভীষণ সুন্দর একটি প্রচেষ্টা, এই ভাবনা, এই পুরো জিনিসটা ঘিরে আমি একটাই কথা বলতে পারি, কুর্নিশ। থ্যাংক ইউ সো মাচ ফ্রম আওয়ার এন্টায়ার টিম। এই যে আমরা তুলে ধরতে চাই জীবনের গল্পগুলো, প্রতিদিনের যুদ্ধের গল্পগুলো, তার মধ্যে আজকে তুমি আমাদের এই যুদ্ধে সামিল হয়েছো আজকে, তাই তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অঙ্কিতা, তোমার সর্বপ্রথম আমার সারনেমটা খুব আনকমন লাগলো, মানে খুব অন্য রকমের একটা, সেটা নিয়ে তুমি কিছু যদি বলো আমাদের। তো আমার ঠাকুর দ্বারা মেদিনীপুর থেকে, আমার বাবা মেদিনীপুরের। তো আমি মেদিনীপুরে খুব একটা যাওয়া হয়নি, কিন্তু আমার ঠাকুরদার যেহেতু তারা জমিদার ছিলেন, তখন একটি প্রচলন ছিল, উপাধি দেওয়া হতো ওখানে। হ্যাঁ, উপাধি সূত্রে আমাদের এই সারনেমটা সারনেমটা আমাদের আসে। এটার মানে হলো কুলের অভি। তো যখন ছোট ছিলাম তখন বুঝতাম না, যথেষ্ট প্রবলেম হতো মানিয়ে নিতে যে এইটা কেন। বাবাকে বলতাম এটা কোথা থেকে, কেন আমি চেঞ্জ করব। কিন্তু এখন অত্যন্ত প্রিয় এবং কখনোই হারাতে চাইবো না এই টাইটেল। বাহ, সত্যি সেটা আমারও জানা ছিল না। দর্শক বন্ধুরাও হয়তো জানতে পারলেন যে এই সারনেমের পেছনের গল্পটা। এবারে তোমার ছোটবেলার গল্পে আমি একটু ঢুকতে চাই। হ্যাঁ। যেখানে একটা ভরা ক্লাসরুমে একজন ভবিষ্যৎ নৃত্যশিল্পীকে বলা হচ্ছিল, ইউ আর নট ফিট ফর দ্য ডান্স, এবং এন্টায়ার ক্লাসরুম, সকল ছাত্রছাত্রীদের সামনে। তো সেই বিষয়টাকে তুমি কিভাবে হ্যান্ডেল করেছো, মানে তখনের সময়ে যদি ফিরে যাই একটু বলো আমাদের। জীবনে একটা জিনিস শিখেছি, আজ বেসিক্যালি যখন আপনি ছোট থাকেন, যখন তুমি ছোট, তখন তুমি অনেক কথা বুঝতে পারো না বা সেটাকে মানে উপলব্ধি করতে পারো না। তো তখন যেটা হয়েছিল, আমি খালি এটুকুনি জানতাম যে আমাকে ডান্স করতে হবে, আমি নাচ করতে ভালোবাসি, আমাকে নাচ করতে হবে। এখানে ভালোবাসাটাই সর্বপ্রথম, মানে এখানে আর কিছু ভাবনা চিন্তা কিছু ছিল না। একটা জিনিস জানতাম, যেটা ভালোবাসি সেটা করব। অ্যান্ড ওটার জন্যে আমি জিদটা, মানে এই যে জেদ আমার, যে আমি এটা করবই, নিজেকে যে প্রুফ করা, হ্যাঁ, এই জেদটা আমার ছিল। যে স্কুলে হচ্ছে থিম অফ দ্য অ্যানুয়াল ফাংশন ইজ দ্যাট
অল দ্য স্টেটসের ডান্সকে তুলে ধরা হবে। সেখানে আমি ওডিসি শিখছি, শিখতে শিখতে আমার যিনি ক্লাস টিচার, শি টেক্স মি টু দ্য পার্সন যিনি ওই নাচটা শেখাবেন, কারণ তিনি তো নৃত্যশিল্পী না, তো তার কাছে আমি নাচটা শিখবো না অবভিয়াসলি। এবারে যে পিসটুকু গড়া হবে সেটা ওই মানুষটা এসে এসে শেখাবে। সো সেই মানুষ আমার সাথে কমফোর্টেবল, কিন্তু আমার ক্লাস টিচার আমার সাথে কমফোর্টেবল না, ক্লাস টিচার আমার সাথে কমফোর্টেবল না। আর আমি এখন বুঝতে পারি যে ঠিক আছে, তিনি আমাকে চ্যালেঞ্জের মুখে ফেলছেন, কোনো ব্যাপার না, ইটস ওকে। তুমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলে। চ্যালেঞ্জটা যে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছি তা না, খুব কষ্ট হয়েছিল। যে জিনিসটা শিখছি সেই জিনিসটাতে বলা হলো তুমি তো কিছুই জানো না। আচ্ছা, ভারতনাট্যমে নিয়ে যাওয়া হলো। মানে তুমি একজন From ওডিসি ডান্সার। আই এম অ্যান ওডিসি ডান্সার। ওখানে মানে ওডিসি শিখছো তখন তুমি? শিখছি তখন তোমাকে ওডিসি থেকে বার করে হ্যাঁ, দেওয়া আর হলো। আমার গুরু তখন ছিলেন প্রেজেন্ট সঙ্গীতা হাজারিকা, এখানকার তখন সব থেকে নামি গুরু মধ্যে একজন। তো সেখান থেকে ওডিসি থেকে ভারতনাট্যম, ভারতনাট্যম থেকে কত্থক, কত্থক থেকে ভাংড়া, ভাংড়া থেকে আরও বিহু, বিহু থেকে গোয়ানিজ, আলটিমেটলি গোয়ানিজে গিয়ে, কারণ কি ওনার মনে হলো আমি কোনোটার জন্য ফিট হতে পারছি না। According to your class teacher? Yes, according to my class teacher. Because 50 জনের মধ্যেও ওনার চোখ আমার মধ্যে পড়ছে, তখন খুব খারাপ লেগেছিল, কিন্তু এখন খুব ভালো লাগে যে ওনার পড়েছে চোখ, আমাকেই পড়েছে যে আই এম নট ফিট ফর দ্য পার্টিকুলার ডান্স ফর্ম। সো ইট ইজ ফাইন। আমি যখন গোয়ানিজ ডান্সটার জন্য আমি সিলেক্টেড হলাম, তো তখন একটাই জিনিস ভালো লাগেনি, যখন আমি ড্রেস দেখছিলাম, যখন একটা ড্রেসের পুরো রিহার্সাল হয় অ্যান্ড এভরিথিং, তখন সেখান থেকে একটা বাচ্চার মানে আমি তখন এক্সপেক্ট করছি আমি তো ওইটা পড়তে পারতাম, কিন্তু আমি পড়তে পারবো না, কারণ আই এম নট ফিট ফর দ্যাট, আই এম ফিট ফর সামথিং। এটা একটা বাচ্চার জন্য তো যথেষ্ট একটা ট্রমা। বাট দ্যাট ওয়াজ অ্যাট দ্যাট টাইম আমি ওটাকে ট্রমা হিসাবে না, অ্যাজ আ পানিশমেন্ট হিসাবেই নিয়েছি, উইচ আমি জানতাম যে এখন আমি স্টেজে, তো এখন নো পানিশমেন্ট, এখন কিন্তু ডান্স, কারণ আমাকে এই নাচটাকে ভালো করে নাচতে হবে। সো দ্যাট ইজ হোয়াট took me through this entire scenario, that আমাকে নাচ করতে হবে, যা দেওয়া হয়েছে সেটাকে ফাটিয়ে করব, ব্যাস, দ্যাটস অল। একদম। তো ওই কনফিডেন্সটাই তোমাকে নাচের মঞ্চে নিয়ে গেল। আমি জানতে চাইবো যে এর মধ্যে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে জীবনের কোনটাকে তুমি প্রথম পারফরমেন্স বলে ধরবে? এই নট ফিট ফর ডান্স হ্যাপেন্ড ইন ক্লাস 7 and fit for dance and my first performance happened in class 8. এটা নিয়ে আমরা শুনবো, মানে খুব মজা লাগছে শুনতে, কিন্তু এখনই আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। তাই দর্শক বন্ধুরা কোথাও চলে যাবেন না, আজকে আমাদের সঙ্গে অঙ্কিতা রয়েছেন, আমরা ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। চলে যাচ্ছি অঙ্কিতার কাছে। অঙ্কিতা, তোমার প্রথম পারফরমেন্স নিয়ে শুনছিলাম, ভীষণ ভালো লাগছিল শুনতে। So not fit for dance, into the head that not fit for stage, not fit for lot of things. সেটা নিজেকে খুব গিল্ট বলে মনে হতো, লো অন কনফিডেন্স, মানে একটু শিভার করতাম। তো যা ছিল সেটাও প্রায় টলমলো, কিন্তু একটাই, তখনও আমার সাহসটা হচ্ছে আমার নাচ, যেটা আমার চলছিল গুরু সঙ্গীতা হাজারিকার আন্ডারে। এবারে আসে হচ্ছে আমার স্কুলটা বদল হয়, আমার বাবা এই ইনিশিয়েটিভটাকে নেন। করতে হয় তো। হ্যাঁ,
দিয়ে ওখান থেকে আমি সংস্কৃত গুরুকুলে যাই। সংস্কৃত গুরুকুলে আমার হেডমিস্ট্রেস ছিলেন অরুন্ধতী কাকতি অ্যাট দ্যাট টাইম, অ্যান্ড শি ওয়াজ নো লেস দ্যান অ্যান এঞ্জেল ফর মি। আমি স্বচক্ষে ওনাকেই দেখেছি। আর উনি কেন সেটা হচ্ছে যে আমি নিউজ রিডিং আমাদের সববার হতো অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলিতে। যেটা হয় সেভাবে অ্যাসেম্বলিতে। একদিন তোমার পালা পড়লো কি? একদিন আমার পালা পড়লো। এবারে আমি তো তখন টলমলো, অ্যাজ আই সেড। ওই কনফিডেন্সটা তো তখনই ভেঙে দেওয়া হয়েছিল। সো আমি নট ফিট ফর ডান্স, যেটা আমি ভালোবাসি, সেখানে টকিং, আচ্ছা ভেরি নাইস। তো আমি লিখে নিয়ে গেছি যে হোয়াট আর দ্য হেডলাইন্স অ্যান্ড এভরিথিং। কোথাও তোমার ভয় লাগছিল সেদিন? ভীষণ। অ্যাকচুয়ালি তারপরে কাটিয়ে উঠেছিলাম, কিন্তু ব্যাক স্টেজ গিয়ে আই ওয়াজ ফ্রিজড, আমি ফ্রোজেন। আমার যখন নাম অ্যানাউন্স হলো তার ঠিক 2-3 মিনিট পর আমার তো স্টেজে যাওয়ার কথা। 2-3 মিনিট ধরে মানুষটা স্টেজের বাইরে, কিন্তু সে স্টেজে আসছে না। মানে টোটালি তুমি হ্যাঁ। আটকে গেছো। আটকে গেছি। কিছু না, আমার এঞ্জেল, Principal ma'am. yes, she came, she hold my hand, and actually with an angelic touch she took me to the stage, and just she stood beside me, that's all. And the rest happened. I don't know what happened. I read it out, people came out, applaud, that they will, but they actually came and greeted me that you read very well, and that boosted my, ওইটা আমাকে কনফিডেন্সটা তখন আমাকে বুস্ট করলো। একদম। আর আসলে তখন- কি জানো তো অঙ্কিতা, আমাদের অনেকেরই অনেক রকমের ভয় থাকে। হ্যাঁ, ওই ভয়ের সময় একটা কেউ যদি পেছনে একটু দাঁড়ায় না, আমাদের জাস্ট ওটাই দরকার যে পেছনে কেউ আছেন। অ্যান্ড এই ফিট ফর ডান্স, যেটা নট ফিট ফর ডান্স, ওই বছরেই সোনাল মানসিং এসেছিলেন আমাদের স্কুলে ফর দ্য স্পিক মেকে, which was organized in our school for the first time. That was our first school who organized a Speak Mickey show. সোনাল মানসিং এর সামনে যখন আমি পারফর্ম করতে পেরেছিলাম, তখন মনে করেছিলাম ইয়েস, when she said আর কি চাই। yes. একদম। তো বিশেষ এইভাবেই এক ধাপ করে আমাদের ভেতরের পজিটিভিটি কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যায়। এবং ছোটবেলার মানে আমাদের শিক্ষকদের বা শিক্ষিকাদের কিন্তু একটা ভীষণ বলিষ্ঠ ভূমিকা রয়েছে তাদের চরিত্র গঠনে এবং তাদের মানসিক গড়নে। তো সেখানে যেন আমি প্যারেন্টসদের কাছেও বলবো, অভিভাবকরাও যেন সমান দায়িত্বটা নিয়ে দেখেন, এবং শিক্ষক শিক্ষয়িত্রীদেরও এটা তো মূল দায়িত্ব। আবারও ফিরছি তোমার কাছে। 2018 তোমার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সাল। তুমি ইউএসএতে ডাক পেয়েছো তোমার নৃত্য প্রদর্শনের জন্য। সেটা একদম। ভীষণই আনন্দময় একটা মুহূর্ত, এবং ওই মুহূর্তটাকে ঘিরে তুমি একটা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলে, যেটা তোমার কাছে খুব দামি একটা মুহূর্ত। একদম। কিন্তু বাধাটা এলো, যার সঙ্গে তুমি পরিণয় সূত্রে বাঁধতে চলেছো সেই বছরই তিনি সেটা গ্রহণ করলেন না কোনোভাবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু তোমার মানসিক অবস্থাটা আমি জানি না তখন কি হয়েছিল, তুমি যদি একটু শেয়ার করো আমাদের সঙ্গে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, ওটা জানার পরেও তোমার ইচ্ছের বিরুদ্ধে একটা কাজকে উনি গ্রহণ করছেন না, বা তোমার ইচ্ছে, তোমার কাছে যে মুহূর্তটা দামি, উনি সেটা অ্যাকসেপ্ট করতে পারছেন না, তারপরেও তুমি এই বিবাহে সম্মতি কেন দিলে? তো যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে যে আমরা সবাই অ্যাজ এ টিম গেছিলাম। উই ওয়ার এ টিম অফ 10। তখন আমরা 10 জন মিলে যখন ওখানে যাই, আমাদের ওখানে ফ্রাইডে স্যাটারডে সানডে করে পারফরমেন্সেস হতো, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ডেজ ইউজ টু বি, তখন আমাদের বলতে পারো রেস্টেই থাকতাম। কিন্তু এই যে আমরা ফ্রাইডে স্যাটারডে সানডে আমরা পারফরমেন্স করছি, সেটা কিন্তু শহর বদল, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা। এবারে লাস্টে গিয়ে আমরা একটা জায়গাতে 2 দিন থাকতাম, যেদিনকে লাস্ট পারফরমেন্স, সেই দিনটা আমরা আবার ট্রাভেল করতাম না, উই ইউজ টু কন্টিনিউ। এবারে তখন যখন কন্টিনিউ করা হয়, সেটা আমাদের ছিল হচ্ছে স্যান ডিয়েগোর ঘটনা। আমরা বিচে যাই, আমরা সব বন্ধুরা মিলে, দিদিরা মিলে, সবাই মিলে। তো সেখানে স্বাভাবিকভাবে আমি ওখানে
গাউন পরে যাই, একটা লম্বা গাউন। আর সব থেকে বড় সুন্দর মুহূর্ত ছিল হচ্ছে দ্যাট ওই দিনকে আমি ফিল করেছিলাম যে জানো একটা মিড পয়েন্টে আমাকে পুরো আকাশ জুড়ে জল, ভূমি সব মিলিয়ে যেন আমাকে একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি। ওকে, সো আমি ওই জিনিসটার ক্যাপশনটাও দিয়েছিলাম, ইন বিটুইন ল্যান্ড অ্যান্ড সি অ্যান্ড ওয়ের মাই হেড ইজ হেল্ড হাই Wow. লুকিং অ্যাট দ্য স্কাই। মানে ওই মুহূর্তটা ভীষণ ভীষণ প্রেশাস ছিল। প্রেশাস। তো সেখানে উপহাসটা কেন সেখান আমার থেকে আসে। ইয়েস, সো সেটা আমি অবভিয়াসলি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি বিকজ দ্যাট টাইম তখন আমি তো কারণটা কি শুধুমাত্র পোশাক ছিল? কারণটা শুধুমাত্র পোশাকই ছিল। পোশাকই ছিল, তার সাথে আর কি ছিল সেটা আমি জানি না, কিন্তু পোশাক ওয়াজ দ্য মেন ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো তখন পোশাক নিয়ে আমাকে বলা হলো যে তুমি গাউন পরে এরকম ছবি কেন দিচ্ছ। যখন এই কথাটা আমি যদি সেই মানুষটার সূত্রেও জানতে পারতাম, এত দ্বিধাবোধ করতাম না বা কষ্ট তুমি অন্য পেলেও, কারো সূত্রে সেটা জানতে কিন্তু পারলে। সেটা আমি জানতে পারি তার দাদার সূত্রে। আচ্ছা, এবং সেটা আমার ততক্ষণে মা বাবাদের কাছেও গেছে, এবং আমার মা বাবারা ভীষণ লিবারাল মাইন্ডেড, ভীষণ প্রোগ্রেসিভ। আমি কখনো বড় হইনি এটা ভেবে যে এটা ঠিক না ওটা ভুল, বা ওটা ঠিক না ওটা ভুল, বা হাফ স্লিভ পরাটা মানে একটা এইটা যে Offense. একটা ইস্যু হতে পারে বলে আমার কোনো ধারণা ছিল না। আর আমি এটাকে কখনো কোনো ধারণার মধ্যে গ্রাহ্য করতাম না, এখনো করি না। কিন্তু তুমি তখন তখন পারতে তুমি নিজেকে গুটিয়ে নিতে ওই সম্পর্কটা থেকে। আমি গুটিয়ে নিতে পারতাম, কিন্তু ওই যে বলে, আমি ভাবলাম যে একটা Let's সোশ্যাল try. মিডিয়া পোস্ট এটা নেগেটিভ লাগছে, লেটস ফাইন্ড সাম পজিটিভিটি ইন দ্য নেগেটিভিটি। একদম একদম Yes. ঠিক, তুমি সম্মতি দিলে তখন। ইয়েস। এবং তার পরবর্তীর কথাটা আমি শুনতে চাইবো যে এই সময়টা তুমি কোথাও যে অঙ্কিতা নিজেকে নিজে খুঁজছিল তাকে কি করে খুঁজে পেল? তো অঙ্কিতা সেদিনকেই, কিন্তু অঙ্কিতা মনে করেছিল, যেদিনকে আমি মনে করেছিলাম সেদিনকে আমি সত্যিই মনে করেছিলাম আমি যুদ্ধ জয় করিনি, কিন্তু জীবন জয় করে নিয়েছি, যেখানে আমি ওই মিড পয়েন্টে দাঁড়িয়েছিলাম। আর সেদিনকেই ওই আইডেন্টিটিটা ফিল করার পর যখন আমার ওটাকে টেকেন ডাউন করতে হয়েছিল, কোথাও না কোথাও আঘাত পেয়েছিলাম। অঙ্কিতা, তোমার পছন্দ অপছন্দের মধ্যে কোথাও একটা মিসম্যাচ হচ্ছিল, তুমি সেটা বুঝতে পেরেছিলে বিয়ের আগেই, কিন্তু তারপরেও তুমি এই সম্পর্কে কেন জড়ালে? আমি মনে করি সোশ্যাল মিডিয়া সবটা নয়, জগৎ অনেক বড়। একদম। আর একটা ঘটনা হতেই পারে, সেটাকে আমি সাইড রাখতেই পারি, অ্যান্ড লেটস ফাইন্ড পজিটিভিটি। আই ফাউন্ড পজিটিভিটি ইন দ্য আবার খোঁজার সেই চেষ্টা সম্পর্কে। পরে বুঝতে পারলাম আমি তো পজিটিভিটি খুঁজছিলাম নেগেটিভিটির মধ্যে। সো দ্যাট ওয়াজ মাই সার্চ, ওইটা আমার জার্নি। ওই সার্চটা নিয়ে আমরা আবার শুনবো, কিন্তু এই মুহূর্তে আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। দর্শক বন্ধুরা কোথাও চলে যাবেন না, আমরা ফিরে আসছি আবারও অঙ্কিতার কাছে। দর্শক বন্ধুরা আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। চট করে চলে যাচ্ছি অঙ্কিতার কাছে। অঙ্কিতা, তো তোমার কাহিনী শুনছিলাম, তোমার যুদ্ধগুলো শুনছিলাম, তোমার ইতিবাচক খোঁজটা শুনছিলাম, তো কিভাবে তার পরবর্তী দিনগুলি তুমি নির্ধারণ করলে? ওই যে বললাম, সার্চ অফ পজিটিভ ইন নেগেটিভ, এই সার্চটাই আমার ছিল, যেটা আমাকে বোঝালো যে আমার মায়ের কথা একটা মনে করিয়ে দিয়েছিল, ছোট্ট করে বলছি। সেটা হচ্ছে আমার মা আমাকে ছোটবেলায় শিখিয়েছিল
যে একটা যখন ছোট থাকি আমরা তখন 4 লাইনের খাতা হয়, তারপর 2 লাইন, তারপর দের ইজ আ ব্ল্যাঙ্ক পেজ। এবারে আমি সেটাকে কিভাবে সাজাবো সেটা আমার বিষয়। তোমাকে গল্পটা নিজের লিখতে হবে। হ্যাঁ, গল্পটা আমাকে নিজের লিখতে হবে এবং ওই ব্ল্যাঙ্ক পেজেও কিন্তু আমরা জানি আমাদের মার্জিন কোনটা, কিন্তু সেই মার্জিনটা যখন অতিক্রম হয়ে যায় বা হওয়ার চেষ্টা হয় তখন তোমার নিজের মন থেকে তুমি আপোস করে নিতে পারবে না সেটা, কারণ সেইভাবে তুমি তোমার খাতা সাজাতে চাও না। আমি আমার জীবনের খাতা ওইভাবে সাজাতে চাইনি। তাই আমি তখন ডিসাইড করলাম যে আমি এটা থেকে বেরিয়ে আসব, আর আরও আমার অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু পাওয়ার আছে জীবনের কাছ থেকে, জীবনকে দেওয়ার মতন নিজেকে। সো ওখান থেকে তুমি বেরিয়ে আসার আসলাম। সিদ্ধান্ত নিলে। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে আসলাম। এবং আর বেরিয়ে আসার পরে অঙ্কিতা নিজেকে খুঁজে পেল তো? একদম, কারণ তখন আমি নিজের খাতা নিজে সাজাচ্ছি। তো আমি জানতাম যে ওইখানে যতক্ষণ আছি তখন ওই সাজানোটা যেটা ভুলে গেছিলাম সেটা যেন সাজাতে পেরে যাই, যাতে ওখান থেকে বেরিয়ে খুব সুন্দরভাবে সেজে গুজে থাকবো। এবং খুব সুন্দর করে তুমি নিজেকে কিন্তু আবার সাজিয়ে তুলেছো। হ্যাঁ, এবং সাহস করে আবার ভালোবাসতে পেরেছো, হ্যাঁ, আবার একটা বন্ধনে জড়াতে পেরেছো। নিশ্চয়ই। তার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এবং এই যে তোমার হাসি মুখ, তুমি এভাবেই থেকো, ধরে রেখো। এবং জীবন আমাদের সত্যিই তো অনেক কিছু শেখায়। তোমাকেও হয়তো সেই শেখানোর মধ্যে দিয়েই জীবন নিয়ে গেছে, এবং তোমাকে কেন, সকলকে নিয়ে যায়। কিন্তু আমি একটু জানতে চাইবো তোমার কাছে যে যেতে যেতে তুমি দর্শক বন্ধুদের কি বলতে চাইবে, কি মেসেজ দিতে চাইবে? জীবনটা আমি যতটুকুনি উপভোগ করেছি, এখনো অনেক কিছু বাকি আছে আশা করি, ইফ আই এম ব্লেসড উইথ দ্যাট মাচ। তো জীবন ভাঙা গড়ার খেলা। এবারে এই ভাঙা গড়াটাকে আমরা কত সুন্দরভাবে করতে পারি, কতবার মাটি ভেঙে গেলে আবার ঘোরাতে পারি, সেটা যত পারি আবার, হ্যাঁ, গড়তে পারি। তো সেই কথাটাই হলো যে তোমাকে চলতে হবে, আপোস করে নিতে হবে, এইটা ভেবে যে আমাকে যুদ্ধ করতেই হবে। যুদ্ধ ছাড়া, যুদ্ধ কেন, এটা যুদ্ধ নয়, আমি বলবো আমরা যখন কোনো জিনিস গড়ি সেই জিনিসটার পেছনে আমাদের হয়ে যায় আর্ট অফ লাইফ। তো সেটা তুমি কত সুন্দরভাবে সাজাতে চাও সেটা তো তোমাকে লড়েই জোগাড় করতে হবে, কেউ তোমাকে প্লেটে এনে সাজিয়ে দেবে না। আর আমার মাদার ইন ল এখানে একটা কথা বলেন যে অনেক রাত্রির পর না একবার ভোর নিশ্চয়ই হবে। সো সেটা আমি খুব মনে করি, আর আমি মনে করি সেই আনন্দ নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে, সেই বিশ্বাস নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং এই বিশ্বাসটা যতদিন রাখতে পারবো ততদিন খুব খুশি, খুব সুখী থাকবো সবাই মিলে। ভীষণ ভীষণ সুন্দর করে বললে তুমি। এটাই আমরা দর্শকদের কাছে তুলে ধরতে চাই যে এই যে পজিটিভ, হাজারো নেগেটিভিটির মধ্যে বারবার করে পজিটিভিটির খোঁজ, ইতিবাচকতার খোঁজ এবং নিজেকে ইতিবাচক করে রাখা, সেটাই আজকে অঙ্কিতা আমাদের বললেন এবং নিজে সেটা প্রমাণ করলেন। অঙ্কিতা, আজকে তুমি আছো একজন নৃত্যশিল্পী, আজকে আমার সামনে বসা, যেতে যেতে তোমার কোনো প্রদর্শন হবে না নৃত্যের, সেটা তো হতে পারে না। এবং সেই আনন্দের সূত্র ধরেই একটা আনন্দের গান গাইছি। নিশ্চয়ই। তাহলে তুমি একটু নিজেকে গুছিয়ে নাও, আমরা দর্শকদের কাছে সেই নৃত্য তুলে ধরতে চাই। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে। বাহ, এমনই আনন্দে থেকো, খুব
খুব ভালো থেকো তুমি। আর দর্শক বন্ধুদেরও বলবো সকলে আনন্দে থাকুন, আনন্দ বিরাজ করুক আমাদের মধ্যে। নমস্কার।